আজ 11ই জ্যৈষ্ঠ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। গ্রামের গরিব ঘরে জন্ম, তারপর বাবা হারিয়ে রুটি বেলে লেটোর দলে গান গেয়ে শহর থেকে শহরে ঘুরে বড় হওয়া দুঃখ মিয়া প্রথম বিশ্বযুদ্ধের লড়াই শেষে সৈনিকের চাকরি ছেড়ে কলকাতায় এসে পুরোদমে সাহিত্যের জগতে ঢুকে পড়লেন। বাংলা বুদ্ধিবৃত্তিক চর্চা, সাহিত্য সাধনা তখন অনেকটাই উচ্চবংশীয় শিক্ষিত উচ্চবিত্ত মধ্যবিত্তদের দখলে। রবীন্দ্রনাথের ছায়ায় তখন আর সব ম্লান, আর সাহিত্যেও অনেক বেশি সুললিত কল্লোলিত জীবনের কথা। সে সময় নজরুল একেবারেই দমকা হাওয়ার মতো ব্রিটিশ বিরোধী আন্দোলনের সুর, ঔপনিবেশিকতার জাল ছিন্ন করার কথা, সমাজের ভেতরকার অসাম্য আর সাম্প্রদায়িকতার কথা সদর্পে বলতে শুরু করলেন তাঁর গানে, কবিতায়, গল্পে, প্রবন্ধে, নাটকে। সৃষ্টি করলেন নতুন ভাষারীতি, বাংলা সাহিত্যে অনায়াস মিশ্রণ ঘটল আরবি ফার্সি শব্দের। 20 আর 30-এর দশকে নজরুলের সাহিত্যকর্ম এতটাই প্রবল প্রতিপত্তিশালী হয়ে উঠল যে তার 5টি গ্রন্থ নিষিদ্ধ করেছিল ব্রিটিশ সরকার। ধূমকেতু পত্রিকায় লেখা কবিতার জন্য কবিকে যেতে হয় জেলে, কিন্তু কারাগারে নজরুলের সৃষ্টি আরো তীব্র হয়ে ওঠে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, কারাগারে গেলেই নজরুলের গান গাইবেন, যুদ্ধে গেলেও গাইবেন নজরুলেরই গান। বাঙালি শুধু ব্রিটিশ বিরোধী আন্দোলনে নয়, নজরুলের গান আর কবিতাকে পাথেয় করেছিল আমাদের মহান মুক্তি সংগ্রামেও। যে পথ পরিক্রমায় নজরুলের নবযুগের লেখার সুরে বাংলা বাঙালির হয়েছে, বাংলার জয় হয়েছে, বাঙালির জয় হয়েছে। আমরা বলি বটে, নজরুল সাম্যের কবি, বিদ্রোহের কবি, আমাদের জাতীয়তাবাদের অন্যতম রূপকার, কিন্তু তাঁর রাজনৈতিক বিশ্বাস আর সমাজতাত্ত্বিক দর্শনটুকু ধরতে চাই কি? এই নিয়ে আলাপ শুরু করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন শিক্ষাবিদ ও সমাজ বিশ্লেষক আবুল কাশেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে। অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনাকে দিয়েই যদি শুরু করি, যে কাজী নজরুল ইসলামের গান কবিতার পাশাপাশি তার একটা রাজনীতির দর্শন, রাজনৈতিক দর্শন তো তার আসলে সকল সৃষ্টিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনার কাছে সেটা কি? রাজনীতির বিষয়টা তো খুব জটিল। আমাদের মোটা দাগে আমরা দলীয় ভিত্তিক রাজনীতি নিয়ে ভাবি। রাজনীতির একটা আদর্শিক রূপ আছে যেটি জনমানুষের জন্য নিবেদিত। নজরুল যখন তার সৃষ্টি জীবন শুরু করেন, তার পেছনের কাহিনীটাও গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তিনি বেড়ে উঠেছেন এমন একটা সমাজে যেখানে নিম্নবর্গীয়তা ছিল প্রধান পরিচয়। আমি সেই অঞ্চলে গিয়েছি কিছুদিন আগে, আসানসোলে। তাদের পরিবারে অনেকের সঙ্গে কথা হয়েছে। খুব আত্ম অহংকার ছিল পরিবারটির। তারা শিক্ষা দীক্ষায় কিছুটা এগিয়েছিলেন, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মিশেছিলেন। নজরুল নিজেও বলা হয়ে থাকে তিনি অভাবের তাড়নায় ঘর থেকে বেরিয়েছেন, তা কিন্তু ঠিক নয়। তার ভিতরে অন্য একটা তাড়না ছিল, জগৎটাকে দেখার, মানুষের সঙ্গে মেশার, জীবনের উত্তাপটুকু গ্রহণ করার। সেটি তিনি করেছেন। শৈশব থেকে তো ঘুরছেন, শহর থেকে শহরে জায়গা বদল করছেন, পেশা বদল করছেন। একেবারে আত্মসচেতন একজন মানুষ, কোথায় কি ঘটছে জানতে চেষ্টা করছেন। আত্মনির্ভরশীল একজন মানুষ, নিজের পায়ে দাঁড়িয়েছেন। ফলে সাধারণ মানুষ বলতে যাদের আমরা বুঝি, যারা আসলে অসাধারণ, তারাই সমস্ত পরিবর্তনের রূপকার, তাদের সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা ছিল। সেই ঘনিষ্ঠতার সুবাদে তখন এই জনমানুষের বিষয়ে যে চিন্তাগুলি তিনি ধরতে পেরেছিলেন, দুটি সম্প্রদায়ের ভিতরে রাজনীতির যে কুঠো জাল বিছিয়েছিল, তিনি সেটা বুঝতে পেরেছিলেন। আমরা দেখতে পাই তখন যে রাজনীতি ছিল, সে রাজার যে নীতি ছিল, সেটা ছিল বিভাজনের নীতি। দুটো সম্প্রদায়কে, মুসলমান হিন্দুকে আলাদা আলাদা করে সেখানে তাদের শোষণ করা হবে। তিনি সেই শোষণের বিষয়টুকু বুঝতে পেরেছিলেন। ধনের এবং বৃত্তের যে বিভাজন, শ্রেণীর যে বিভাজন, সেটিও তিনি বুঝেছিলেন। আবার হিন্দু ধর্মের ভিতরেও যে বিভিন্ন বিভাজন, এই ব্রাহ্মণের সঙ্গে নমশূদ্রের যে একটা আলাদা পার্থক্য, সেটি শ্রেণী বিভাজন, আবার বৃত্তেরও বিভাজন, এই বিষয়গুলি তিনি ঘনিষ্ঠভাবে বুঝতে পেরেছিলেন। তারপর তিনি যখন করাচিতে গেলেন, তিনি তো যুদ্ধে যাননি, তিনি করাচিতেই ছিলেন প্ল্যাটুনে। সেখানে তিনি হাফিজ পড়েছেন, তিনি পার্সি সাহিত্য পড়ার চেষ্টা করেছেন, একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তার হয়েছে। আর যুদ্ধের দামামা বাড়ছে যখন, তখন তো সমস্ত পৃথিবীটাই প্রতিদিনের খবরের কাগজে আমাদের সামনে ধরা দিয়েছে। তো খেয়াল করে দেখুন তার রাজনীতির পিছনের ভূমিকাটা কী। একদিকে তিনি ব্রিটিশ রাজনীতির বিভাজনটা ধরছেন, শ্রেণী বৈষম্য, বৃত্ত বৈষম্য জিনিসগুলি বুঝতে চেষ্টা করছেন। নিম্নবর্গীয়তার ভিতরের যে একটা উত্তাপ এবং তার যে একটা বিদ্রোহের কল্পনা, সেটিও তিনি ধরতে পেরেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে তার নিজের রোমান্টিক চেতনা। রোমান্টিকটা সবচেয়ে বড় রাজনীতিবিদ কিন্তু রোমান্টিকরাই।
তারাই স্বপ্ন দেখেন, তারাই পৃথিবীটার পরিবর্তন ঘটান, সেটাই তিনি করেছেন। শেষমেশ তিনি যখন সাহিত্যতে গেলেন, এই বিষয়গুলি অত্যন্ত ঘনিষ্ঠভাবে প্রতিফলনের চেষ্টা করেছেন। সমস্ত জীবন কলম ধরেছেন শোষিত মানুষের পক্ষে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, 1917 সালে যে রুশ বিপ্লব হলো, তার একটা প্রভাবে সমস্ত পৃথিবীব্যাপী কমিউনিজমের বা কমিউনিস্টবাদের প্রসার ঘটল। 1925 সালে, আমি যদি ভুল না করি, ভারতের কমিউনিস্ট পার্টির গোড়াপত্তন হলো। এই সাম্যের বিষয়টি নজরুলকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। এবং তার তো কমরেড মুজাফফর আহমেদের সঙ্গেও একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি সন্দ্বীপও গিয়েছেন। কমরেড মুজাফফর সন্দ্বীপের মানুষ ছিলেন। এই যে রাজনীতির বিষয়গুলি ধরতে পারা, তাকে আত্মস্থ করে একটা আদর্শিক রূপে তাকে স্থাপন করা, এটি একজন বড় রোমান্টিকের পক্ষে সম্ভব। তিনি ঘোর বাস্তববাদী হলে সেটাকে কাটিয়ে যেতেন। অনেকেই তার সময় ছিলেন বাস্তববাদী কবিও ছিলেন, তারা কিন্তু সেই পথে যাননি। অনেকে খ্যাতির বিড়ম্বনার মধ্যে পড়ে গেছেন, তারা খ্যাতিটুকু বাদ দিয়ে মানুষের জন্য সংগ্রাম করতে চাননি। এই যে আপনি শুরুতেই বলছিলেন 5টি গ্রন্থ তার নিষিদ্ধ হয়েছে। কারাভোগ করেছেন একজন কবি, পৃথিবীর খুব বেশি কবি নেই যারা কারাভোগ করেছেন। তিনি করেছেন, তার কারণটা ছিল তার রাজনীতি ছিল মানুষের পক্ষে নিবেদিত, একটা আদর্শের পক্ষে নিবেদিত, এবং যে বিশ্বের চিত্র তিনি দেখতেন, শুধু বাংলাদেশের নয়, তিনি বিশ্বের চিত্রটাও দেখছেন, যে যার জন্য তিনি খেলাফত আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত হয়েছে। আমি এই প্রসঙ্গগুলোতে, এই যে বিশ্বদৃষ্টির প্রসঙ্গে আপনার কাছে আবারও আসবো, এবং মানে এই যে রাজনীতিটাকে না লুকিয়ে রাজনীতিটাকে প্রকাশ করে যে সাহিত্য, তা আবার মানে শিল্পোত্তীর্ণ হওয়া, কালোত্তীর্ণ হওয়া, তিনি শৈল্পিক একটা মান দিয়েছেন, শৈল্পিক একটা, সেও তো খুব একটা মানে দারুণ ব্যাপার। সেই প্রসঙ্গে আমি আসবো আপনার কাছে, যে এটাও খুব পাওয়া যায় না। যুদ্ধের মাঠে তার গান গাইতে হবে, কারাগারে তার গান গাইতে হবে, রাজনীতি তো শিখে নেই। আমি আসবো সেই প্রসঙ্গে আপনার কাছে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, মানে বিদ্রোহী কবি যে আমরা নজরুলকে বলি, তা তো নিশ্চয়ই শুধু তিনি ওই বিদ্রোহী কবিতাটা লিখেছেন সেজন্য নয়, মানে তার জীবন চর্চা এবং জীবনের মধ্যে আসলে অনেকগুলো বিদ্রোহ সম্মিলন ঘটেছিল। এখন নজরুলের রাজনৈতিক জীবন এবং রাজনৈতিক দর্শন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বুঝতে হলে নজরুলের জীবনের কিছু ঘটনার দিকে আমাদের নজর দিতে হয়। প্রথমে দেখা যায় নজরুলের স্কুলের একজন শিক্ষক, নিবারণ ঘটক নাম, তিনি তখনকার যে বিপ্লববাদী দল ছিল, ব্রিটিশ গভর্নমেন্ট টেররিস্ট পার্টি বলতো, যুগান্তর দলের সদস্য ছিলেন সেই শিক্ষক। এবং সেই শিক্ষক ছাত্রদেরকে, সব ছাত্র না, কোনো কোনো ছাত্রকে নানাভাবে প্রভাবিত করতেন যুগান্তর দলের বিপ্লবী আদর্শ দিয়ে। নজরুল ওই সময়ই যুগান্তর দলের সমর্থক হন। নজরুলের ব্যক্তিত্বের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল যে খুব একটা শৃঙ্খলা মেনে চলতে চাইতেন না। এই কারণেই নজরুলকে কোনো দল সদস্য করতে চায়নি, কিন্তু দলের সমর্থনে কাজ করবেন, লিখবেন, এইভাবে নজরুলকে ব্যবহার করতে চেয়েছেন। নজরুল নিজেও আগ্রহের সঙ্গে ব্যবহৃত হতে চেয়েছেন। যাই হোক, স্কুলে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার ঠিক আগে নজরুল মিলিটারিতে চাকরি নিয়ে গেলেন। চাকরি করার জন্যই, ইংরেজ সরকারের সমর্থক হয়ে তিনি যুদ্ধ করবেন এরকম মনোভাব তার ছিল না। আর প্রথম বিশ্বযুদ্ধে পক্ষ প্রতিপক্ষ কোনটাকে ভালো বলবো এটাও অত্যন্ত কঠিন। এইসব কারণে যুদ্ধে গেছেন চাকরি করার জন্যই। সেইখানে গিয়ে তিনি রুশ বিপ্লবের সঙ্গে যখন পরিচিত হন, তখন তাতে আকৃষ্ট হন। কমরেড মুজাফফর আহমদ এগুলো লিখেছেন। তাছাড়া তিনি সেখানে একজন মৌলানার সাথে পরিচিত হয়ে ফার্সি ভাষা জানা এবং ফার্সি ভাষার মাধ্যমে ফার্সি সাহিত্যের সাথে পরিচিত হওয়া, ওই বলতে গেলে তো তখন কৈশোর বয়সী, এইটা চেষ্টা করেন এবং ফার্সি ভাষা তিনি ভালোই শিখেছিলেন। তো এরপরে তিনি যখন কলকাতায় আসলেন, তখন তো আবার তার সেই যুগান্তর দলের লোকদের সাথে সংযোগ, বিদ্রোহী কবিতা লিখলেন। তারপরে পরেই অগ্নিবীণা বই বের করলেন। অগ্নিবীণা বইটা তিনি উৎসর্গ করেছেন বারীন্দ্র কুমার ঘোষকে, যিনি তখনকার যুগান্তর দলের প্রধান ছিলেন, অরবিন্দ ঘোষের ভাই। তো এই যে আবেগের সঙ্গে অগ্নিবীণা বইটা উৎসর্গ করলেন, তাতে বোঝা যায় যে যুগান্তর দলের প্রতি তার সমর্থন ছিল এবং তার লেখার মধ্যে যে এত শক্তির পরিচয়, বিদ্রোহ, বিপ্লবী চেতনা, এটার পেছনে যুগান্তর দলেরও অবদান আছে। তার নিজের ব্যক্তিগত আগ্রহ, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে তার অবস্থান সেটা আছে এবং তার সেই ব্যক্তিগত আগ্রহকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে যুগান্তর দল।
কিন্তু এই যে কলকাতায় আসা, কলকাতায় এসে তো একটা আসলে ব্যক্তিগত মানে সংগ্রামের মধ্য দিয়েও তাকে যেতে হওয়ার কথা, কারণ তিনি কোনো বড় পরিবারের সদস্য না, তিনি বাঙালি মুসলমান। তখন তো একটা যদি আমরা ধারণা করি যে তখন সকল গুরুত্বপূর্ণ লোক আসলে কলকাতায় সাহিত্য যারা করছেন তারা হিন্দু, শিক্ষিত, উচ্চবিত্ত। সবই ঠিক। তখনকার এই দেশে এবং গোটা পৃথিবীতেই মানুষের দারিদ্র অনেক অনেক বেশি ছিল আজকের তুলনায়। সেই দারিদ্র্যের কালে নজরুল কষ্ট করে দরিদ্র জীবন যাপন করেছেন। নজরুলের প্রবণতা ছিল অন্যায় অবিচারের প্রতিবাদ করা, বিদ্রোহী, বিপ্লবী। রুশ বিপ্লবের চেতনার দ্বারাও তিনি অনুপ্রাণিত হয়েছেন, যুগান্তর দলেও। কলকাতার যারা ভদ্র সমাজের লোক, যারা লেখক হিসেবে প্রতিষ্ঠিত, রবীন্দ্রনাথ সমেত, তাদের তো এই বিষয়গুলো পছন্দ করার কথা না। নানা কারণে কাউকে কাউকে সমর্থন দিয়েছেন, কিন্তু আন্তরিকভাবে উচ্চ শ্রেণীর যে লেখকেরা এবং আপার ক্লাস সমাজ মানেই তখনকার দিনে হিন্দু সমাজ, সেই সমাজে নজরুল সমাদরের সঙ্গে গৃহীত হননি। নজরুলের একটা শক্তি ছিল, সেই শক্তিকে সবাই স্বীকার করেছে। তারা তো মানে গৃহীত তো হননি। অনেক রবীন্দ্রনাথ যখন তার প্রশংসা করেছেন তখন আবার রবীন্দ্রনাথকেও অনেকে সমালোচনা করেছেন, এবং এইগুলো নিয়েও অনেক কথা আছে। রবীন্দ্রনাথের প্রতিও কবি নজরুলের অনেক অভিমান ছিল। এই যে বরর পিড়িতি বালির বাঁধ, এগুলোর মধ্যে লিখেছেন। একমাত্র শরৎচন্দ্র ছাড়া অন্য সব লেখকের প্রতি নজরুল তীব্র অভিমান ব্যক্ত করেছেন। প্রমোদ চৌধুরী চেষ্টা করেছিলেন একটা ওই যে বাংলা সাহিত্যে খুনের মামলা, এই প্রবন্ধ লিখে একটা আপোষ নিষ্পত্তি করতে, তার কিছু প্রভাব পড়েছিল। যে কথাটা বলতে চাইছি, ব্রাহ্ম সমাজ নজরুলকে পছন্দ করতো না। আপার ক্লাস হিন্দু সমাজ মানে ব্রাহ্ম সমাজ। তার একটা কারণ এই ছিল যে তিনি এক ব্রাহ্ম মেয়েকে বিয়ে করেছিলেন। তাছাড়াও ব্রাহ্ম সমাজ তা আপার ক্লাস হিসেবে বিদ্রোহী নজরুল, বিপ্লবী নজরুলকে পছন্দ করার কথা না। বাঙালি মুসলমান সমাজ যারা উচ্চ অবস্থানে ছিলেন নজরুলকে পছন্দ করতেন না। নজরুলের বাড়িতে ঘরে সব কিছুই সজ্জিত ছিল হিন্দু পরিবারের রীতিতে, এই ধূপধুনা দেওয়া থেকে আরম্ভ করে সবকিছু। তো কোনো মুসলমান লেখক, কোন মুসলমান সাংবাদিক নজরুলের বাড়িতে গেলে আগাগোড়া একজন বিদ্রোহী মানুষ, বিদ্রোহী মানুষ হলেও পারিবারিক জীবনে তার স্ত্রীর প্রতি একটা মানে ভালোবাসা ছিল। শাশুড়ি তার সঙ্গে ছিলেন, শাশুড়ির কথাও মান্য করতেন, যদিও সেই চরম দারিদ্র্যের মধ্যে তার শাশুড়ি যে খুব ভালো অবস্থায় ছিলেন তা না, কিন্তু তারপরেও ওই যে তার স্ত্রী এবং শাশুড়ির যে পারিবারিক ঐতিহ্য এইটা সেখানে ছিল। কাজেই মুসলমানদের মধ্যে শেরে বাংলা ফজলুল হক ছাড়া অন্য কেউ কি উচ্চ অবস্থানের নজরুলকে গুরুত্ব দিয়েছেন? লেখকদের মধ্যেও একজন দুইজন ছাড়া, কাজী আব্দুল লতুফ বা কেউ কি ছাড়া বাকিরা তো নজরুলকে ভালো দৃষ্টিতে দেখেননি। যারা কনজারভেটিভ হিন্দু বলে পরিচিত, রক্ষণশীল হিন্দু, তারা নজরুলকে পছন্দ করতেন। এবং বিপ্লববাদী যে আন্দোলন ছিল, এই আন্দোলনেও তো ব্রাহ্মরা যাননি, আপার ক্লাস হিন্দুরা যাননি। মোটামুটি যারা কনজারভেটিভ হিন্দু বলে পরিচিত তাদের থেকেই এই বিপ্লববাদী আন্দোলন, অনুশীলন দল, যুগান্তর দল এটা গড়ে উঠেছিল। তারা নজরুলকে কিছুটা সমাদর করেছেন। নানাভাবে নজরুল মানে এমনিতে সামাজিকভাবে স্বীকৃত ছিলেন, নজরুলের শক্তিকে অস্বীকার করা যেত না, কিন্তু অন্তর থেকে যে ভালোবাসা সেইটা নজরুল বৃহত্তর সমাজের পাওয়ারফুল লোকদের কাছ থেকে পাননি, এরকম ছিল। যে কথাটা আমি বলছিলাম যে যুগান্তর দলের সংস্রবের কালেই কমরেড মুজাফফর আহমদ যখন কমিউনিস্ট পার্টিতে গেলেন সার্বক্ষণিক, তখন তার সঙ্গে আলাপ করে, তাছাড়া নিজের আগ্রহ বসেও নজরুল কমিউনিস্ট আদর্শের দিকে ঝুঁকে গেলেন। তার মানে এই না যে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছেন, তিনি মার্ক্সবাদীও হননি, কিন্তু মার্ক্সবাদী আদর্শের হয়ে অনেক কাজ করেছেন। তিনি লাঙ্গল, গণবাণী এইসব পত্রিকায় সামান্য বেতন পেয়ে রাত দিন পরিশ্রম করে কমিউনিস্ট পার্টি গড়ে করতে সহায়তা করেছেন। কোনো কোনো লিটারেচার তিনি লিখে দিয়েছেন, কোনো কোনো মানে কমিউনিটির নানান সংগঠনের ম্যানিফেস্টো এইসব ছিল। কাজেই নজরুলের জীবনের দ্বিতীয় পর্যায়ে হলো কমিউনিস্ট ভাবাদর্শ। আমি একটা বিরতিতে যাব, বিরতির পর অধ্যাপক মঞ্জুর ইসলাম আপনার কাছে এসে আমি জানতে চাইবো যে আসলে যে কলকাতায় আসা নজরুলের, আমরা বলি যে তিনি সাহিত্য জগতে প্রবেশ করতে এলেন, কিন্তু আসলে কি সাহিত্য করতে এলেন নাকি রাজনীতি করতে এলেন, সেটাও কিন্তু অনেক সময় মানে একটা দ্বন্দ্বে পড়ে যেতে হয়। একটা বিরতির পর দর্শক থাকুন টেলিভিশনে রাজকাহনের সঙ্গে, ফেসবুকে প্রশ্ন করুন, মতামত দিন। ফিরে এলাম রাজকাহনে। অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, নজরুল কলকাতায় এলেন সাহিত্য করতে আমরা বলি, কিন্তু আসলে সাহিত্যের পাতায় পাতায় তিনি রাজনীতির কথা লিখলেন, তিনি সাংবাদিকতায় যুক্ত হলেন, যতগুলো পত্রিকায় আসলে যুক্ত হলেন
প্রতিটি পত্রিকায় ভীষণভাবে রাজনৈতিক বক্তব্য সমৃদ্ধ, কিন্তু এই রাজনীতির সঙ্গে সাহিত্যকে মিলিয়ে ফেলার পরে তা শিল্পোত্তীর্ণ কালোত্তীর্ণ হয়ে ওঠে, সেও তো আমরা আসলে বেশি উদাহরণ দেখি না। খুব বেশি উদাহরণ পাওয়া যায় না, তবে এরকম আছেন পৃথিবীর ইতিহাসে প্রচুর পাওয়া যাবে। পাবলো নেরুদার কথাই বলতে পারি, একজনের কথাই না হয়ে বললাম, যে সাহিত্য করছেন কিন্তু সাহিত্যের মধ্য দিয়ে রাজনীতিকে প্রকাশ করছেন। সাহিত্য এবং রাজনীতি নজরুলের কাছে একই জিনিস ছিল, তার জীবনটাও রাজনীতি ছিল। আমি তো বললাম যে রাজনীতির পরিচয় আমরা এখন পাই, সেই বৈশ্বিক বলুন আমাদের দেশীয় রাজনীতি, তার সঙ্গে এটা মেলানো যাবে না। ওই আদর্শের রাজনীতির দিন শেষ হয়ে গেছে। মার্ক্সবাদ বোধহয় শেষ একটা আদর্শবাদের জায়গা ছিল, সে কত বিভাজন হলো। মার্ক্সবাদ এখন আর সে আদর্শের জায়গা ধরে রাখতে পারেনি। ফলে এখন দলভিত্তিক বা চিন্তাভিত্তিক কোনো আদর্শ ভিত্তিক এক ধরনের রাজনীতি হয়, কিন্তু আদর্শটা আদর্শ জায়গায় থাকে না। নজরুল সেই সময়ে রাজনীতি করেছেন যখন আমরা দেখেছি রুশ বিপ্লবের একটা ঢেউ আসছে, খেলাফত আন্দোলন যখন শুরু হয়, তখন এই মুসলমান যারা খুবই পশ্চাৎপদ সম্প্রদায় ছিল সমস্ত বিশ্বে, যাদের উপর প্রচণ্ড নিপীড়ন শোষণ হচ্ছিল, সে খেলাফত আন্দোলন একটা পথ দেখাচ্ছিল। তিনি সেখানে লাফ দিয়ে পড়ার মতো সেই আন্দোলনের সঙ্গে সংযুক্ত হলেন। তার কারণ ছিল তার সাহিত্যকে তিনি গণমানুষের চিন্তার প্রতিফলনের একটা জায়গা হিসেবে দেখেছিলেন। আর তিনি যে কলকাতায় এলেন সাহিত্য করতে, ওটা কোনো বিলাসী চিন্তা থেকে আসেনি যে আমি সাহিত্য করে খুব সুনাম অর্জন করছি বা আমি কোনো পুরস্কারের জন্য কাজ করছি বা ইত্যাদি, যে কারণে অনেকে সাহিত্য করে থাকেন। তিনি এসেছেন জীবনের তাড়নায়, এবং এই যে তিনি তার বাড়ি ছেড়ে চলে গেলেন, লেটর দলে নাম লিখালেন, এটি এক ধরনের নান্দনিক জৈবিক নানান ধরনের তাড়না থেকে তিনি সেটা করেছেন। জীবনকে বোঝার, পরিবারের কিছু অসঙ্গতি ছিল, সেখান থেকেও তিনি মুক্তি চেয়েছেন। যখন তিনি এই যুদ্ধে চলে গেলেন, বয়স কিন্তু খুব কম, 18, 19, 20 বছরের একজন যুবক, কিন্তু চিন্তাটা পরিণত। কারণ সেই চিন্তায় তিনি দেশকে ধারণ করছেন, একটা দর্পণ তার হাতে, সেখানে দেশ প্রতিফলিত, সমাজ, সময় প্রতিফলিত হচ্ছে। কোনো কোনো লেখক থাকেন যারা বোঝেন সময়ের দাবি তাদেরকে মেটাতে হবে, তিনি সেটি বুঝতে পেরেছিলেন। যেমন আমি পড়ছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু আসলে বলছেন ওনার সম্পর্কে যে অনেকেই জেলে যায়, কিন্তু সকলে জেলের যে ভাবনা সেটা সাহিত্যে প্রতিফলন ঘটাতে পারে না। আপনি বলছিলেন যে এমন খুব বেশি কবিও নাই যে যাদেরকে লেখার জন্য আসলে জেলে যেতে হয়েছে। হ্যাঁ, সে তো বটে। এবং প্রথম কথা হচ্ছে তিনি জেলে যাওয়ার জন্য তো লিখেননি, তিনি লিখেছেন একটা জীবনের তাড়নায়। তার ভিতরে একটা তাড়না ছিল যে এই প্রতিবাদটুকু আমাকে জানাতেই হবে। উপনিবেশী শাসনের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন খুব শক্তভাবে। আর তিনি জানতেন যে উত্তর উপনিবেশী যে শক্তি যা সমস্ত পৃথিবীতে বিস্তৃত হচ্ছিল ধীরে ধীরে, উপনিবেশ বিরোধী শক্তি, তার মূল ভিত্তি হচ্ছে সেই শ্রেণীহীন মানুষগুলি। তাদের একত্রিত করতে হবে, তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। সেই জন্য তার ভাষাও পরিবর্তন হয়েছে। তার ভাষা উচ্চবিত্তীয় ভাষা থেকে একেবারেই বিপরীত দিকে অবস্থান নিয়েছে, প্রতিদিনের ব্যবহারের ভাষা। শুধু তাই নয়, মানে আমরা যদি বলি যে একটা কলকাতার যে মানে ভাষার মধ্যেও আরবি ফার্সির শব্দের মিশ্রণ ঘটিয়ে, মানে এটা তো এভাবেও বলা যায় যে মানে একটা বাঙালি মুসলমানের একটা ভাষা রীতি তিনি সৃষ্টি করলেন কিনা, মানে এবং স্যার তখন তো আসলে এই নিয়েও একটা বিতর্ক ছিল যে কোনো সাহিত্যে কোনো উপন্যাসে কোনো মুসলিম চরিত্র নাই, কিন্তু আমরা নজরুলের তখন তো দেখি যে বিপ্লবী চরিত্র নেই তা নয়, তিনি যে চরিত্রগুলি সৃষ্টি করলেন সেটি বিপ্লবী চরিত্র। জাহাঙ্গীর নামে একটা চরিত্র আছে তার, বিপ্লবী, সেখানে তার নিজের প্রতিফলনটা পাই। বাঁধানোর কথাটাই ধরি, পত্র উপন্যাস, সেখানে তিনি একটার পর একটা চিঠিতে নিজেকে প্রকাশ করছেন, একটা অসাধারণ উপন্যাস। তার আবেগের একটা প্রাবল্য ছিল, যার জন্য উপন্যাসটা শেষ পর্যন্ত দাঁড়ায়নি যে অর্থে উপন্যাস দাঁড়ায়। কিন্তু আমি ঐতিহাসিক দৃষ্টিতে যদি দেখি, তাহলে তিনি সেই উপন্যাস লিখেছেন যে উপন্যাস আর কেউ লিখতে পারত না। এমনকি তার সমসাময়িক যারা লেখক ছিলেন, যারা উচ্চবিত্ত পরিবারের হিন্দু শিক্ষিত, তারাও কিন্তু সেই উপন্যাস লিখতে পারেননি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাদেরকেও সেটা আবার স্বীকার করে নিতে হলো। আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, 1920-র দশকে যখন তিনি লিখতে শুরু করেছেন, আমাদের বাংলা সাহিত্যে একটা আধুনিকতার ঢেউ এসেছে, যেটা পশ্চিম থেকে এসেছে। এলিয়টের ওয়েস্টল্যান্ড বেরোলো 23 সালে, 19 সালে বেরোলো তার প্রুফ অফ কবিতাটি। এজরা পাউন্ডের অডেনের একটা সময় চলছিল যখন এই ঢেউটা, ইয়েটস নোবেল পুরস্কার পেলেন 23 সালে। তো এই সময় যে আধুনিকতার ঢেউটা এলো পশ্চিম বাহিত হয়ে,
সেখানে ভাষাটা খুব আধুনিক হয়ে গেল, অর্থাৎ শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষের ভাষা। সেখানে সংস্কৃত শব্দের প্রাবল্য ছিল, অন্তজ মানুষের কথাবার্তা সেখানে নিষিদ্ধ। সেই ভাষা নজরুল একেবারে পরিহার করলেন, যার জন্য তাকে বলা হতো তিনি অনাধুনিক। কিন্তু অনাধুনিক বলতে গিয়ে আমরা আধুনিকতার একটা ক্ষুদ্র সংস্করণে নিয়ে ফেলেছি কবিদের, যে পশ্চিমা ধারায় আধুনিকতাটাই বোধহয় আমাদের আধুনিকতা। খেয়াল করতে হবে, তখন কলকাতাতে সমর সেন নামে একজন কবি ছিলেন, খুব ভালো কবিতা লিখেছেন, কিন্তু তিনি কলকাতায় ক্যাকটাস আবিষ্কার করলেন, বালিয়াড়ি পেলেন, উট পেলেন, এসবই কিন্তু ওই ওয়েস্টল্যান্ডের প্রপার্টি। মানে তার কবিতায় তিনি এগুলো ব্যবহার করলেন। নজরুল সেখানে উদ্দাম কবিতা লিখছেন, ছন্দে ছন্দে উর্দু, ফার্সি ইত্যাদি শব্দের প্রাবল্য ঘটিয়ে তিনি লিখে যাচ্ছেন, কারণ তিনি একটা মানুষ জনগোষ্ঠীকে আন্দোলিত করতে চেয়েছেন। আমি যদি সার্বিকভাবে বাংলা সাহিত্যের বিচারে যাই, তাহলে হয়তো অনেকগুলি ভুল ভ্রান্তি তার পেতে পারি, আমরা কিছু স্খলনা আমরা আবিষ্কার করতে পারি। কিন্তু খেয়াল রাখতে হবে, একটা মুসলিম সম্প্রদায় তখন মাত্র আধুনিক শিক্ষায় প্রবেশ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে, তার আগে মুসলমানরা উচ্চ শিক্ষিত হওয়ার সুযোগ কম ছিল। কলকাতায় গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, কলেজগুলিতে ভর্তি হওয়া খুব কঠিন ছিল বাংলাদেশে, এবং তাদেরও আবার একটা মিশে যাওয়ার প্রবণতা ছিল, যে মিলে যাওয়া, মিশে যাওয়া। এবং তিনি কয়েকবার পূর্ববঙ্গে এসেছেন, বক্তৃতাও দিয়েছেন, মানুষকে তিনি অনুপ্রাণিত করছেন। তিনি যে ওই পরিশীলিত ভাষা লিখতে পারতেন না তা কিন্তু ভুল। তার কয়েকটা অভিভাষণ আছে যে অভিভাষণ সত্যিকার অর্থে আধুনিক ভাষাকে অতিক্রম করে যায়। সেই ভাষা তিনি সচেতনভাবে ব্যবহার করেছেন, আবেগের মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণ করেছেন, ঠিকই আছে। কিন্তু যখন তিনি কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, গণমানুষের ভাষাকে নিয়ে আসার চেষ্টা করেছেন। এটি ছিল তার রাজনীতি, এটি ছিল তার দর্শন। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, মানে সাম্যের গান গাওয়ার যে কথা বলি, সেটা তো আসলে সাহিত্যে ভীষণভাবে তার মানে নজরুল গাইলেন, কারণ একটা পুরোপুরি ভুলে যাওয়া, কোনো রকম প্রতিনিধিত্ব না থাকা একটি জনগোষ্ঠী আসলে তার নতুন ভাষারীতি নিয়ে সবলে সদর্পে এলো, যাদের কথা একরকম ভুলে যাওয়ার চেষ্টা হচ্ছিল। না, সেই সব কথা খুব সত্য, এবং সেগুলো সর্বত্র সবসময় আলোচিত হয়। নজরুল, বুদ্ধদেব বসু এবং তার সহযোগী কবিরা কবিতায় যে ভাষা ব্যবহার করেছেন, যেটা পরবর্তীকালে অন্য কবিরা গ্রহণ করেছেন, নজরুল সেই ভাষা, সেই রচনারীতি গ্রহণ করেননি। কল্লোলের অফিসেও যেতেন, কল্লোলের যে গোষ্ঠী, তাদের আড্ডায়ও তিনি বসতেন। এই যে গোকুল নাগ কল্লোলের সহ সম্পাদক ছিলেন, তার মৃত্যুর পর একটা দীর্ঘ কবিতা লিখেছিলেন গোকুল নাগ এই নামেই, অর্থাৎ তাদের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। কিন্তু ওই কবিদের মধ্যে একটা নৈরাশ্যবাদ প্রচার করার প্রবণতা ছিল, নজরুল কখনো সেটা গ্রহণ করেননি। আর ওরা যে কিছুটা গদ্য ঢঙের মানে কবিতা লিখতেন, অনেকে ছন্দ পরিহার করে, এইটাও নজরুল গ্রহণ করেনি। অর্থাৎ ভাষার ক্ষেত্রে, কবিতার ভাষার ক্ষেত্রে তিনি প্রাচীনপন্থী, আর তার ভাষণ, প্রবন্ধ, সেই সব ক্ষেত্রে ভাষাতেও প্রগতির পরিচয় আছে, একটা উন্নত চেতনার। তবে যে কথাটা আগে বলেছিলাম, যে নজরুলের সাহিত্য জীবন তো ধরা যায় 20 বছরের মতো। এই 20 বছরের মধ্যে প্রথম 10 বছর তিনি প্রধানত কবিতা লিখেছেন, আর আরম্ভের সময়ে গল্প লিখেছেন। এই যে বাঁধনহারা, বন্ডেলের আত্মকাহিনী, রিক্তের বেদন, এরকম 3-4টে বইগুলো একদম তার প্রথম দিকে। একসময় উদ্ভ্রান্ত প্রেম বলে একটা বই ছিল, অত্যন্ত পপুলার। নজরুল মনে হয় এই উদ্ভ্রান্ত প্রেম, এই বইয়ের ভাষা, রচনারীতি, এইগুলোর দ্বারা অনুপ্রাণিত ছিলেন। এবং রিক্তের বেদন, আরও যে 2-1টা বই, রিক্তের বেদন আরেকটা কি ওই সময়ের বই, এগুলোতে সেই উদ্ভ্রান্ত প্রেমের ভাষার সঙ্গে খুব মিল পাওয়া যায়, আবেগ ছিল তীব্র। যাই হোক, যে কথাটা বলছিলাম, যে বছর 10 যাওয়ার পরে তার ছেলে মারা গেল। এই ছেলে মারা যাওয়াতে তিনি তীব্র মানসিক আঘাত পেলেন। তারপরে তিনি নিজেও অসুস্থতা অনুভব করতেন, যদিও সেটা অন্য দশজনকে বলতেন না। তার স্ত্রী অসুস্থ, শয্যাশায়ী হয়ে গেলেন। এই সময়ে নজরুলের জীবনে একটা বড় পরিবর্তন ঘটে। তিনি একজন যোগ সাধকের কাছে গিয়ে, হিন্দু যোগ সাধক, যোগে দীক্ষা নিলেন। যোগে দীক্ষা নেওয়া মানে তিনি একটা আধ্যাত্মিকতার দিকে চলে গেলেন। তার এই যে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির শেষ ভাষণ অত্যন্ত চমৎকার, কিন্তু লক্ষ্য করলেই দেখা যায় যে এর মধ্যে তো একটা মানে আধ্যাত্মিক সত্তার কাছে নিজেকে সমর্পণ করে লিখেছেন, এবং এই সমর্পণ প্রবণতা অনেক বেড়ে গেছে। এই ব্যাপারটা ছিল, তিনি মুসলিম ট্র্যাডিশনে ছিলেন, সুতরাং তার যোগ সাধনাও নামাজ ইত্যাদির মাধ্যমেই তিনি করতেন। কিন্তু এটা ঠিক মুসলমানরা যেভাবে নামাজ পড়েন এরকম না, যোগ আর
ওই মুসলিম রিচুয়াল দুইটা মিলিয়ে একরকম। একটা সময়ে অনেকে মনে করেছেন যে নজরুলের মাথার ঠিক নেই, অর্থাৎ ব্রেইন আউট অফ অর্ডার, যাকে বলে পাগল। এটাও কেউ কেউ লিখেছেন তাদের আত্মজীবনীমূলক রচনায়, যারা নজরুলের প্রতি খুব সিম্পেথেটিক। শেষ দিকটায় নবযুগ পত্রিকায় চাকরি করেছেন, মানে সম্পাদক ছিলেন নবযুগ পত্রিকায়, কিন্তু তখন সম্পাদকের দায়িত্ব পালনের শারীরিক এবং মানসিক সামর্থ্য তার ছিল না। তো এরকম অনেক ব্যাপার আছে। তো শেষ পর্যায়টা হলো যোগ সাধনার দিকে ঝুঁকে গেছেন। আর নজরুলের গোটা সাহিত্য জীবনে আমরা বিদ্রোহের কথা, সংগ্রামের কথা বলি, কিন্তু আদ্যন্ত প্রেমের কবিতাও তিনি লিখেছেন, এবং প্রেম ছাড়া জীবন অর্থহীন এই বোধটা তার ছিল। এবং প্রেম সংক্রান্ত বহু বিচিত্র রকমের অনুভূতি উপলব্ধির প্রকাশ। ইসলাম বলছিলেন যে উনি তার পরিবারের সঙ্গে দেখা করে এসেছেন এবং পরিবারটির এক রকমের মানে অগ্রসর মানতা, প্রগতিশীলতা ছিলই, কিন্তু এই যে মানে নজরুলের সৃষ্টির মধ্যে মানে তিনি একে তো আরবি ফার্সি ভাষা অনায়াস ব্যবহার করছেন এবং বাংলাকে যেভাবে ভেঙে চুরে দেখছেন, তাতে বাংলার মানে সেই বাংলা জেনে শুনে আসাটাও বোঝা যাচ্ছে। আবার ধরুন গানের কথা যদি একটু বলি, যে গানে আমরা তখন যে মানে টপ্পা বা যে ঘরানার গান হচ্ছিল, রাগ সঙ্গীতকে যেভাবে ভেঙে চুরে আধুনিক গান হচ্ছিল, তিনি তো মানে এর চেয়ে অনেক গভীরে গজলে গেলেন, আরবি সঙ্গীতের অনুকরণে গান হলো। মানে এই এত সুর পেলেন রাগ সঙ্গীতের চর্চা নজরুল করেছেন, এত কোথায় পেলেন? হ্যাঁ, 12টার মতো রাগ দিয়েছেন তিনি। নজরুল নামটা ঠিক এই মুহূর্তে বলতে পারছেন না, একজন ওস্তাদের কাছে গান শিখতেন। গান সম্পর্কে নজরুলের একটা বই আছে, অন্তত 150 পৃষ্ঠার নজরুল রচনাবলিতে আছে। এগুলো থেকে বোঝা যায় যে জীবনের একটা পর্যায়ে গানটাকে তিনি আত্মস্থ করতে পেরেছিলেন, আত্মস্থ করার চেষ্টা করেছেন। এবং একটা সময় নজরুল এই কথাও বলেছেন যে বাঙালি আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমার গানকে ভুলতে পারবে না। আমাকে ভুলে যাক, তার জন্য আমার কোনো আক্ষেপ নাই, কিন্তু আমার গান যদি স্মরণ রাখে তাহলে আমি আমার জীবনযাপন সার্থক মনে করব। এরকম কথা তিনি লিখেছেন, বলেছেনও। কোনো কোনো গানে এই চেতনাটা আছে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, যে রাজনৈতিক চেতনা তার সারা জীবন ধরেই আছে। যখন তিনি যোগ সাধনায় গিয়েছেন তখনও তার কবিতার ভাষা আর তখন সুন্দর হয়নি, বক্তব্যই শুধু বের হয়েছে, কিন্তু তার মধ্যেও তার প্রগতিশীল দৃষ্টিভঙ্গি, নির্যাতন, নিপীড়ন, অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য, এটা ছিল। ভাষণগুলো তো অসাধারণ চমৎকার, এগুলো ছিল। সবটা মিলিয়ে যে কথাটা আমরা বলতে চাইছি, যে বুদ্ধদেব বসুরা একটা কথা বলেছেন যে সাহিত্যে রচনা রীতিটাই মুখ্য, বিষয়বস্তু গৌণ। নজরুল তো এই কথা মানেননি। রচনা রীতি এবং বিষয়বস্তু দুটোই সমান গুরুত্বপূর্ণ। নজরুলের কথা, রচনা রীতি ভালো হলো না, খুব একটা গুরুত্বপূর্ণ বক্তব্য, এটা কবিতা হবে না, গল্প হবে না, উপন্যাস হবে না, এমনকি প্রবন্ধ হবে না। একই সঙ্গে 2 গুণ অর্জন করতে হবে। নজরুলের এরকম কথা আছে, আমি হয়তো পারছি না, কিন্তু অন্যদের পারতে হবে। এই যে বিষয়বস্তু গুরুত্বপূর্ণ হবে, প্রগতিশীল হবে, মহান হবে, সেই সঙ্গে রচনা রীতি বিষয়বস্তুর মানে অনুকূল হবে এবং প্রকাশ সামর্থ্য এর পরিচয় থাকবে লেখায়। এই দুটোর একটা ইন্টিগ্রেশন নজরুল চাইতেন, যতটা পেরেছেন করেছেন, এই আর কি। আমি বিরতির পর ফিরে অধ্যাপক সৈয়দ মঞ্জুর ইসলাম, যে এই বিচিত্র সাহিত্য ভান্ডার নজরুল সৃষ্টি করে গেছেন, আপনার সে বিষয়ে মূল্যায়ন আমরা শুনবো একটা বিরতির পর। দর্শক থাকুন টেলিভিশনে রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে, অধ্যাপক সৈয়দ মঞ্জুর ইসলাম। নজরুলের এই যে বিপুল সাহিত্য ভান্ডার, আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি মনে হয়, বা আপনার কাছে প্রিয় কি? এমনিতে যদি বিচার করি তাহলে তো তার গানকে সবসময় আমরা এগিয়ে রাখছি তার কবিতাকে, কিন্তু খেয়াল করতে হবে যে তার সৃষ্টি বৈচিত্র্য ছিল প্রচুর। যেমন তিনি গান লিখেছেন, কবিতা লিখেছেন, এটা আমরা জানি। কবিতা তো আমরা মুখে মুখে, গান তার আমাদের মুখে মুখে চলে, কিন্তু তার প্রবন্ধ সম্পর্কে আমাদের জানতে হবে। প্রচুর প্রবন্ধও লিখেছেন, এই যে সঙ্গীত নিয়ে লিখেছেন ইত্যাদি। তারপর ধরুন তার নাটক, তার পূর্ণ নাটক বোধহয় 3টি নাটক যাকে আমরা পূর্ণ বলতে পারি, বাকিগুলি সব একাঙ্কিকার মতো। এটা অপেরা ধর্মী নাটক, নাটিকা, সেগুলির ভিতর একটা আবেগ প্রধান, কোনো চরিত্র হয়তো প্রধান, কিন্তু প্রত্যেকটারই আলাদা একটা বৈশিষ্ট্য আছে। তারপর সেই সময় খুব বিখ্যাত ছিল রেডিও নাটক, রেডিও জন্য নাটক, হ্যাঁ, যেটা অনেক সময় গ্রামাফোন রেকর্ডে নাটক হতো। অবাক কাণ্ড যে মানুষ কিনে সেগুলি শুনতেন, গান শোনার মতো নাটক শুনতেন, তার জন্য তিনি লিখেছেন গ্রামাফোন ভিত্তিক নাটক। উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন,
3টি ভালো উপন্যাস, তার 3টি উপন্যাস, আর ছোট গল্পের তো অনেকগুলি। এবং তার গদ্যে আসলে তার সময়গুলোকে অনেক বেশি ধরা যায়। তো তারপর তিনি আছে যে অভিভাষণ, সেগুলি অনেক সময় লিখিত ছিল। আর আত্মজীবনীমূলক তার উপন্যাসের ভিতর আমরা সেটা খুঁজে পাই। বাঁধনহরা এবং মৃত্যু ক্ষুধার ভিতর নজরুল খুবই প্রচন্ডভাবে আছেন, বোঝা যায় সেটি। অর্থাৎ 20 বছরের সাহিত্য জীবনে এতগুলি ধারাকে তিনি একখানে নিয়ে আসলেন। এবং একজন ছোট গল্প লেখক যখন কবিতা লিখেন, একজন ঔপন্যাসিক গান লিখেন, একটা বিপদ থেকে যায় যে আমি এই জনারটাতে বা সাহিত্য শ্রেণীতে কাজ করছি, আর একটা সাহিত্য শ্রেণীর দাবি আলাদা, তার বৈচিত্র্যর রূপটা আলাদা। সেখানে তিনি সেই সাহসটা দেখিয়েছেন, যার জন্যে তার প্রতি একটা আশ্রয় ছিল। রবীন্দ্রনাথের কাছে তার একটা ভালো আশ্রয় ছিল। রবীন্দ্রনাথ তার একটা বই নজরুলকে উৎসর্গ করলেন, যার জন্য কিনা জানি না, অনেকে হয়তো আবার জেলে থাকার সময় নাকি রবীন্দ্রনাথ তাকে একটা টেলিগ্রাম করেছেন অনশন ভাঙার জন্য। অর্থাৎ রবীন্দ্রনাথ তাকে বুঝতে পারতেন, তাকে স্নেহ করতেন। নেতাজি সুভাষচন্দ্র বোস তো তার প্রতি খুবই অনুরক্তই ছিলেন বলতে পারি আমি, যে একজন মানুষ আছেন যিনি সত্যিকার অর্থে দাঁড়িয়েছেন। অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন নজরুলের রাজনীতিকে, তার সাহিত্যকে, দর্শনকে সব তো একটা জায়গায় সমন্বিত ছিল। দর্শনটাই ধরি, তার দর্শনের একটা চিন্তা ছিল মানব ধর্ম বা মানব সত্য। এই মানব ধর্মে যে বিশ্বাস করেন, তিনি গোত্র চেতনা থেকে বেরিয়ে আসেন। তার নিজের গোত্র থেকে তিনি বেরিয়ে একটা বৈশ্বিক পরিমণ্ডলে মানব ধর্মকে প্রতিষ্ঠা করতে পারেন। আর মানব ধর্মের যিনি চর্চা করেন, তিনি মানব সত্যের কাছে পৌঁছাতে চান। তার প্রত্যেক লেখাতে এই মানব সত্যের সন্ধানটা খুব জরুরি। তারপর সাম্যবাদের যে দর্শনটা, সেটি তখন সমস্ত পৃথিবীতে একটা আলোড়ন তুলেছে। কিন্তু এতখানি এগিয়ে গিয়ে তার সময়ে এটাকে ধারণ করা, বাংলা সাহিত্যে তার প্রকাশ ঘটানো, এটা অনেক বড় সাহিত্যিকের পক্ষে সম্ভব। এবং ধরুন এখন আমরা যত সহজে আবেগে মানে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান বলে ফেলতে পারি, তখন তো এটা বলার লোক ছিল না, বলাটাও এত সহজ ছিল না। বিভাজনটা এত গভীর ছিল যে এখান থেকে ওই বিভাজন রেখাটা পার হওয়াটা একটা বিশাল লাফ দেওয়ার মতো। নজরুল সেটা করেছেন। দুটো বা একই সঙ্গে শ্যামা সঙ্গীত লিখছেন, আবার তিনি গজল লিখছেন, মানে ইসলামী সঙ্গীত লিখছেন। ইসলামী সঙ্গীত লিখছেন। এই যে রমজান মাস আসছে সামনে, এই তো প্রতিদিনই এই গানটা গাওয়া হবে। একটা চিরদিন শোনার মতো একটা গান লিখে গেছেন তিনি। সুর করেছেন গানের, সুরকারের কথাটা কিন্তু আমরা ভোলা উচিত নয়। এই যে সঙ্গীত নিয়ে কথা হলো, কত যে গানের সুর করেছেন, তার গানের অবশ্য অনেক সুর করেছেন, অন্যরাও করেছেন, তিনিও তো সুর করেছেন, অনেকগুলো হারিয়েও গেছে। এই যে বৈচিত্র্যের কথা আমি বলছি, এই বৈচিত্র্যটা একটা সাহসের ব্যাপার, কিন্তু সাহসের পিছনে কাজ দিয়ে তার জীবন দর্শনটি। এবং এই যে মানব সত্যের কথাটা বললাম, তার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হয়েছিল, সাংস্কৃতিক বহুত্ববাদ, যে কথাটা এখন আমরা খুব সহজেই বলে ফেলি যে বহু সংস্কৃতির সম্মিলন আমি বিশ্বাস করি। তখন একটা গোত্রের সংস্কৃতি থেকে বেরিয়ে একজন রবীন্দ্রনাথের পক্ষে অনেক সময় সম্ভব হয়নি তার নিজের গোত্র থেকে বেরিয়ে আসা। সেটা তো রবীন্দ্রনাথের একটা সমালোচনাই আছে। বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ একটা অবস্থানে ছিলেন, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু নজরুলকে নিয়ে আমি সমালোচনার কোনো জায়গায় দেখতে পাই না। তার অতি আবেগ ছাড়া তিনি গোত্রকে কখনো প্রধান করেননি। এমন যখন খেলাফত আন্দোলন নিয়ে লিখছেন, একই সঙ্গে তিনি হিন্দু মুসলমানের মিলনের গুরুত্ব নিয়ে লিখছেন। তার দৃষ্টিসীমার ভিতরে এই বিষয়গুলি একই সঙ্গে অবস্থান করত। এটি আমার কাছে খুব অবাক লাগে। সেই জন্য আপনি যে আমাকে বললেন যে কোন সাহিত্যের কোন দিকটা তার বড় মনে হয়, আমার মনে হয় সাহিত্যের সবচেয়ে বড় দিকটা হচ্ছে তার সাহিত্য দর্শনটা, তার সাহিত্যের নন্দন চিন্তাটি, যেটা খুব জীবনধর্মী। তার প্রকাশ সবসময় যে তিনি খুব সংযতভাবে করতে পেরেছেন, আঁটোসাঁটোভাবে করতে পেরেছেন তা নয়। আর আমাদের ভুললে চলবে না যে আমরা এখন যে বিচার ব্যবস্থায় বিশ্বাস করি সাহিত্য বিচার, সেখানে আধুনিকতার অনেক চিন্তা আমাদের আশ্রয় করে নিয়েছে। ফলে আমাদের সাহিত্য চিন্তাটি এই যুগের দর্পণে প্রতিফলিত। তো তার সময় গিয়ে তাকে ধারণ করাটা খুব কঠিন আমাদের জন্য অনেক সময়। কিন্তু তার যদি ইতিহাস চিন্তাটা আমরা দেখি, খেয়াল করে দেখবেন যে যতগুলি আধুনিক চিন্তা পশ্চিমে সূত্রপাত হয়েছে, যেগুলি মানবকে নিয়ে, সাহিত্যকে নিয়ে নয়, মানবকে নিয়ে, তিনি তার। কিন্তু সেটা কিভাবে, মানে রবীন্দ্রনাথ যেমন সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন, ছোটবেলা থেকে জাহাজে করে বিলেতে চলে যাচ্ছেন, নজরুলের এই বিশ্ব দৃষ্টি এলো। পড়াশোনা ছিল, অনেকে এটা বোঝেন না যে তার পড়াশোনা ছিল না। অনেকে বলতে শুনেছি যে তিনি খুব পড়তেন না বা কিছু, তা কিন্তু প্রচুর পড়াশোনা করেছেন। পশ্চিমা সাহিত্য পড়েছেন, মার্কিন সাহিত্য পড়েছেন, এবং সেগুলি তিনি অনেক সময় লিখিতভাবে তার মনোভাব ব্যক্ত করেছেন বিভিন্ন সাহিত্যিক সম্পর্কে। যারা পশ্চিমে লিখতেন তখন মায়াকোভস্কির নাম জানতেন তিনি, টলস্টয় সম্পর্কে জানতেন, তাদেরকে পড়েছেন তিনি। ইংরেজিটা খুব যে খারাপ জানতেন তা কিন্তু নয়, তা তো জানলে পরে তখন তো শিক্ষিত মানুষের পক্ষে যতটুকু জানা সম্ভব তিনি জেনেছেন। আর তাকে
খুব তার মানে আমরা যে একটা প্রবেশাধিকার। চিত্র দেবার চেষ্টা করি নজরুলকে যে এক গরিব ঘরের বাউন্ডুলে হঠাৎ না, প্রতিভাবান, দারিদ্র ছিল, অভাব ছিল কিন্তু পরিবার, সবটাকে অতিক্রম করে সবটাকে দাঁড়িয়েছেন অতিক্রম তিনি। করেছে। জ্ঞান চর্চাও তার ছিল। পরিবার সম্পর্কে আরেকবার একটু বলে নিই, কাজী পরিবার। একটা মুসলিম সমাজে কাজীদের একটা আলাদা অবস্থান ছিল, সেই সম্মানটুকু তাদের ছিল, সেই আত্মসম্মান তাদের পরিবারের ভিতরে আমি এখনো দেখেছি। যেমন কিছুদিন আগে আসানসোলের নজরুল বিশ্ববিদ্যালয়ে, যেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তৈরি করলেন, খুব চমৎকার একটা বিশ্ববিদ্যালয়, সেখানে একটা সেমিনার হচ্ছিল। সেখানে একজন শুধু বললেন যে নজরুল অভাবের তাড়নায় দেশ থেকে, গ্রাম থেকে বেরিয়ে গিয়েছিলেন। তার পরিবারে একজন দাঁড়িয়ে বললেন এটা একেবারেই সত্য নয়, তার অভাবের জন্য তিনি যাননি, কারণ তার অভাবের ভিতরে ছিলেন, সেটিকে জয় করা তাদের মানসিকতা ছিল। আর অভাবটাকে আমাদের সময় আমরা যেভাবে দেখি, তখন যেটা স্যার একটু আগে বললেন যে অভাবটা ওই সময়ের দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে বেশিরভাগ মানুষের অভাবই ছিল। অভাবটা আমাদের সময় যেটা লোভের বিচারে আমরা বিচার করি, তার জন্য আমরা সবাই অভাবী এখন এই সময়, কিন্তু তখন সেই অভাবটা মানুষের ভিতর ছিল অন্যভাবে প্রতিফলিত। এই সমাজের দুই বেলা খেতে পারলেই হলো, আমার আর জীবন ধারণের জন্য একটা তক্তপোষ থাকলেই চলে, একটা তোষক আছে, একটা বালিশ আছে, একটা মশারি আছে, আমার জীবন। এই সমাজের কথা যখন তুললেনি, আমি এই প্রশ্নটি নিয়ে আপনার কাছেও আসবো। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আমাদের একজন দর্শক ওমান থেকে প্রশ্ন করেছেন যে আপনাদের দুজনের কাছে যে দেশ পরিচালনায় আমরা নজরুলকে বিন্দুমাত্র অনুসরণ করছি কিনা। না, আমাদের রাষ্ট্র পরিচালনায় নজরুলকে ব্যবহার করা হয়, পলিটিক্যাল ইউজ অফ এ পয়েট। রবীন্দ্রনাথকেও ব্যবহার করা হয়। ব্রিটিশ আমলে এই ব্যবহার ছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেন তাদের অবলম্বন নজরুলের কবিতা, রবীন্দ্রনাথের স্বদেশী গান। আর পাকিস্তান আমলেও মুক্তিযুদ্ধের সময়েও তারা আমাদের একরকম অবলম্বন ছিলেন। কিন্তু 1972 সাল থেকে তো ভিন্ন রকম অবলম্বন হয়ে গেছেন। সাধারণ মানুষকে একটা মুগ্ধতার মধ্যে রেখে আমাদের কর্তৃত্ব নেতৃত্ব রক্ষা করে চলে যাওয়া, এটা তো ভিন্ন ধরনের ব্যবহার। এই ভিন্ন ধরনের ব্যবহারটা বিশেষভাবে 1972 সাল থেকে স্বাধীন বাংলাদেশে বিকশিত হয়েছে। যে প্রশ্নটা করা হলো যে রাষ্ট্রনীতিতে বা রাষ্ট্র পরিচালনায় কতখানি ব্যবহার বা কাজে লাগানো হচ্ছে, কাজে লাগাতে হলে তো নজরুল যে মানবতাবাদের কথা বলছেন, নজরুল যে ন্যায় প্রতিষ্ঠার কথা বলছেন, আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন, মানুষের মধ্যে সম্প্রীতির, সাম্যের, ওই দিকে তো পর্যায়ক্রমে যাওয়া দরকার ছিল। সেই বিবেচনা তো আমাদের কোনো সরকার, কোনো রাজনৈতিক না দেখে, বঙ্গবন্ধু কিছুটা বুঝেছিলেন, নজরুলকে নিয়ে আসছিলেন। মঞ্জুর ইসলাম যেটা বলছিলেন যে তার কাছে তার সাহিত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগে ওই জায়গায় যে কোনোভাবে কোনো মানুষকে গোত্রের কারণে আলাদা করেন নাই, কিন্তু সেই রকম রাষ্ট্রই তো আমরা গঠন করতে চাইলাম। মানে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ তো সেই জায়গা থেকে হলো এই বঙ্গে। রাজনীতিতে এবং সমাজের অন্য সব ব্যাপারে যে কথাগুলো বলা হয়, সেই কথাগুলো আসলেই বলা হয় কিনা আন্তরিকভাবে, সেই প্রশ্ন আছে। আন্তরিকভাবে বলা হয় না, নানান স্বার্থে অনেক কথা বলা হয়, এই সমস্যা আছে। নজরুলকে নজরুলের কথার দ্বারা বেশি বোঝা যায়। যেমন নজরুলের কিছু লেখা, প্রিন্সিপাল ইব্রাহিম খান নজরুলকে একটা চিঠি লিখেছিলেন, নজরুল 2-3 বছর পর তার একটা দীর্ঘ উত্তর দিয়েছিলেন। তার মধ্যে নজরুলের আত্মপরিচয়, তার আশা আকাঙ্ক্ষা এই জাতিকে নিয়ে, এটার সুন্দর প্রকাশ আছে। আমি বলবো প্রিন্সিপাল ইব্রাহিম খানও এটা একটা অসাধারণ মহত্ব যে নজরুলের কাছে এইভাবে চিঠি লিখেছেন। হ্যাঁ, তারপরে নজরুলকে 1929 সনে, তখন নজরুলের বয়স, ছোট করে বলতেন স্যার যে কি বলেছিলেন তিনি, মানে কি এই জাতির প্রিন্সিপাল কাছে তার ইব্রাহিম আকাঙ্ক্ষা খান ছিল। চিঠিতে প্রিন্সিপাল ইব্রাহিম খান লিখেছিলেন, বাঙালি মুসলমান সমাজে কোনো লেখক নাই, কবি নাই যাকে অবলম্বন করে বাঙালি মুসলমান উঠতে পারে। তুমি আমাদের সেই কবি যাকে অবলম্বন করে গোটা বাংলার মুসলমান সমাজ গর্ব অনুভব করতে পারে, অনেক দূর এগোতে পারে, উন্নতি করতে পারে। তুমি মুসলমান সমাজের দিকে তাকাও। মূল কথাটা এইটা ছিল, একটা নেতৃত্বের জায়গায় যাও, নেতৃত্বের জায়গায় যাও। নজরুল কিন্তু অস্বীকার করেছেন। হ্যাঁ, নজরুল ইব্রাহিম খান অনুরোধ রক্ষা করেননি। এবং কেন রক্ষা করেননি, গোত্রের নেতাও হবেন না, হ্যাঁ, তিনি কেন রক্ষা করেননি তা ব্যাখ্যা করেছেন। এবং আমি একটা নির্দিষ্ট কাল, একটা নির্দিষ্ট সমাজ, একটা ধর্মীয় পরিমণ্ডলে জন্মগ্রহণ করেছি বলেই আমি কেবল সেই কাল, সেই দেশ এবং সেই মুসলিম সমাজের লেখক বা কবি তা নয়, আমি সকল মানুষের সকল। আরেকটা জিনিস বলেছিলেন, মুসলিম সাহিত্য বলে কিছু নেই, মুসলিম সাহিত্য বলে কিছু নেই। এবং এই যে মুসলিম সাহিত্য করবার আবার যারা চেষ্টা করেছেন তারা তো আবার হারিয়ে গেছেন, আসলে হারিয়ে গেছেন। এবং যেভাবে মুসলমান সাহিত্যের কথা তখন বলা হতো, সেটা তো আসলে কোনো সাহিত্য হয়নি, পুঁথি সাহিত্য ইত্যাদির ঐতিহ্যের কথা বলা হতো। নজরুল ইব্রাহিম খান প্রস্তাবিত প্রায় 2-3টা পয়েন্ট সবগুলোই
মানে গ্রহণ করেননি, গ্রহণযোগ্য নয় এটা বুঝে। তারপরে কি করা কর্তব্য, সেখানে নজরুল মানবতাবাদী অবস্থান থেকে সব দল, সব মত, সব ধর্ম এই অবস্থান রক্ষা করে সাহিত্য সৃষ্টির কথা বলেছেন। নজরুল অবশ্যই সেখানে মানবতাবাদী বৃহত্তম অর্থে। যাই হোক, একইভাবে রাজবন্দির জবানবন্দি, তিনি যে জবানবন্দি দিয়েছেন এটা অত্যন্ত ইন্সপায়ারিং। সেখানেও নজরুল লেখক হিসেবে তার সত্তার একটা আত্মপরিচয় দিয়েছেন। জেলে বসে লিখছেন এত সাহসী কথা। 1929 সনে তখনও নজরুলের বয়স অন্তত যেটা লেখা হয় ওতে 30 বছর পূর্ণ হয়নি, পূর্ণ হতে যাচ্ছে। আমাকে শেষ করতেই হবে। এই সংবর্ধনার উত্তরে যে কথা বলছেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম খুব ছোট করে যদি বলেন যে আমরা দেশ পরিচালনায় আসলে নজরুলকে ধারণ করতে পারছি কিনা। আমি ওমানের শ্রোতার প্রতি আমি শ্রদ্ধা জানাই, তিনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা যদি নজরুলের মানব ধর্মকে শিরোধার্য করতাম, তার সাম্যবাদের চিন্তাকে শিরোধার্য করতাম, নিষ্পেষণ বিরোধী, শোষণ বিরোধী তার যে অবস্থান ছিল সেটিকে আমাদের নিজেদের বলে শনাক্ত করতাম, যদি তার অসাম্প্রদায়িক চিন্তাকে আমরা ধারণ করতাম, তাহলে আমরা বাঙালি হিসাবে বিশ্বে অনেক উঁচুতে দাঁড়াতে পারতাম। আমি মনে করি নজরুল যে আধুনিকতা দেখিয়েছেন, সে আধুনিকতা অনেকে বুঝতেই পারেননি। সে আধুনিকতার ভিতরে আমাদের সাহিত্যকে নিয়ে যেতে হবে, যেখানে অসাম্প্রদায়িক চিন্তা, নিম্নবর্গীয়তাকে ধারণ করা, গণমানুষের কথা বলা, সাম্যের চিন্তা, সাংস্কৃতিক বহুত্ববাদে বিশ্বাস করা এবং একটা সমাজের জাগৃতির মূলে যা কাজ করে তার সৃষ্টিশীল চিন্তা, সেই সৃষ্টিশীল চিন্তাকে পুনরায় জাগানো, এই বিষয়গুলো যদি আমরা করতে পারি রাষ্ট্রীয়ভাবে, আমাদের ব্যক্তিগত পর্যায়ে, প্রাতিষ্ঠানিকভাবে, তাহলে নজরুলের প্রতি আমাদের সত্যিকার ভালোবাসাটা প্রকাশ পাবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে চিকিৎসক প্রতিপক্ষ কেন, এই বিষয়ে আলোচনা করবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ শিকদার। সঙ্গে থাকবেন আপনি, ফোন লাইন থাকবে খোলা, ফেসবুক এবং ইউটিউবে মতামত দিন।